উঁচু পাহাড়ের গায়ে নাম না জানা হাজার রকমের গাছগাছালি লেপ্টে আছে। মানুষ হাঁটার ফলে সরু চিকন রাস্তা হয়েছে, মিতু সেই পথ ধরেই ছুটে যাচ্ছে। পেছনে না তাকিয়েও বুঝতে পারছে যে মানুষটা তার পেছনে পেছনে আসছে। কয়েকবার গম্ভীর গলার ডাক শুনেছে, কিন্তু মিতু দাঁড়ায়নি। কিভাবে দাঁড়াবে? তার অভিমান যে আকাশের চেয়েও বেশি হয়ে গেছে। অবশেষে পাহাড়ের কিনারায় এসে দাঁড়ায়। উজ্জ্বল চন্দ্র আকাশ ছাপিয়ে মিষ্টি আলোয় ভুবন ঝকঝকে করে দিয়েছে। পাহাড়গুলো দেখা যাচ্ছে, দূরের কটেজে টিমটিম আলো জ্বলছে। চাঁদের এমন অসহ্য রকম সুন্দর আলো সে আগে কখনো দেখেনি। নাকি নির্জন পাহাড় বলেই এত ভালো লাগছে? মিতু আর চোখে পেছনে তাকায়। মুশফিক কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে। মিতুর বুকটা অভিমানে ফুলে ফেপে উঠে, মনে উকি দেয় হাজারো প্রশ্ন। সারাদিন যত কষ্ট হয়েছে, এই মানুষটাকে দেখে যেন কষ্ট আরো বেড়েছে। তুষেরা বুন যেমন দাও দাও করে জ্বলে। মুশফিকের সান্নিধ্য পেয়ে যেন মিতুর ভেতরটা এভাবেই জ্বলছে। কেন? গম্ভীর, রাগী মানুষটার নরম, আবেশী, আদুরে কথা শোনার জন্য। মুশফিক খুব ক্লান্ত। সারাদিন গাধার মতো পরিশ্রম করেছে, এখন শরীরটা যেন পাথরের মতো ভারী লাগছে। বিছানায় শুয়ে যেতে পারলেই শান্তি লাগত। কিন্তু সব ক্লান্তি দূরে ঠেলে স্ত্রীর পেছনে ছুটে এসেছে। রা গ যেহেতু তার কারণেই হয়েছে, গ ভাঙানোর দায়িত্বও তার। তাছাড়া এমন কথা শোনার পরে রাগ হওয়াটা স্বাভাবিক। সে আস্তে করে মিতুর পেছনে গিয়ে দাঁড়ায়। মিতু স্পষ্ট মুশফিকের কাছে আসাটা অনুভব করছে, অথচ সে পেছনে ফিরে তাকায়নি। মুশফিক আস্তে করে বলল, এখান থেকে লাফ দেবে? মুশফিকের এমনতর কথায় মিতুর ভ্রুকুঞ্চন হয়ে আসে। মিতুকে এভাবে দাঁড়াতে দেখে মুশফিক বলল, অবশ্যই রে যাবে। এত উঁচু থেকে লাফ দিলে বাঁচার সম্ভাবনা নেই। মিতুর ঠোঁট কেঁপে উঠে, নাক ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি রলে ওই মেয়েকে ঘরে আনবেন তাই না? মুশফিকের মুখভঙ্গি গম্ভীর। হুম। তাড়াতাড়ি রে যাও। মিতু মাথা নেড়ে বলল, আমি কেন রতে যাব? রবে তো ওই সভ্য মেয়েটা। এক্সক্টলি, তুমি কেন রবে? কে কি বলল এসব ফালতু কথা শুনে? এত হ্যান্ডসাম হাজবেন্ড রেখে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়া বুদ্ধিমানের কাজ না। মিতু গি চোখে মুশফিকের দিকে তাকায়। হরিণের মতো টানা চোখ থেকে টুপটুপ পানি পড়ছে। মুশফিক গম্ভীর, সুচালো দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। এভাবে দৌড়ায় কেউ? এটা পাহাড়ি রাস্তা। গ অভিমান সব মিলিয়ে মিতু ফ্যাসফ্যাসে গলায় বলল, আপনি জানেন ওই মেয়ে আমাকে কত অপমান করেছে? বিয়ে করা স্ত্রী আমি, অথচ বলে আমি নাকি? আর কি বলেছে? আপনি শুনে কি করবেন? আমার ভীষণ কষ্ট হচ্ছে, এখন একটুও কথা বলতে চাই না। মিতু নিঃশব্দে কাঁদে। মুশফিক এবার যত্ন সহকারে হাত দিয়ে কান্না ভেজা গাল মুছে নরম কণ্ঠে বলল, এবার বিস্তারিত বলো, A to Z। মিতু আস্তে আস্তে সবকিছু বলে। সবকিছু শুনে মুশফিক বলল, সঙ্গীর ব্যাপারে কোনো কিছু শুনলে আগে তাকে জিজ্ঞেস করতে হয়। সত্য মিথ্যা যাচাই করতে হয়, এভাবে হাইপার হলে হবে? একবার আমাকে জিজ্ঞেস করবে না? একটুও বিশ্বাস নেই আমার উপর?
মিতু মুশফিককে বিশ্বাস করে, কিন্তু নয়না এমন করে বলাতে ঠিক থাকতে পারছিল না। সে বলল, ও আপনার গার্লফ্রেন্ড? নয়না আমাদের ব্যাটালিয়নে কর্নেল ফারুক আহমেদের মেয়ে। ও বোধহয় আমাকে পছন্দ করে, কিন্তু আমি পাত্তা দেইনি। আর গার্লফ্রেন্ড হওয়ার প্রশ্নই আসে না। আমি সব সময় সাধারণ সেনাই ভেবেছি। উনি বলল, বললেই কেন বিশ্বাস করবে? ওর কথা বেশি দামি না আমার কথা? মিতু মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করিনি, আমি তো বুঝাচ্ছিলাম যে আমি আপনার স্ত্রী, কিন্তু উনি বলে কিনা মুশফিক আমার মুশফিক থেকে দূরে থাকো। মুশফিক উনার হবে কেন? মুশফিক তো আমার। শেষের কথাগুলো বলতে বলতে মিতু ফুপিয়ে কেঁদে ফেলে। এত কষ্টের মাঝেও মুশফিকের ভীষণ হাসি পায়। মিতু কি সুন্দর করে বলছে মুশফিক তার, কি সুন্দর অধিকারবোধ, বুকে প্রশান্তি লাগে। সে বলল, তাহলে এই কেন? আপনি নাকি ওকে ভালোবাসেন, আপনার কটেজে নাকি কত গিয়েছে। আর কি? রাত কাটিয়েছে আপনার সাথে। মুশফিকের চোয়াল শক্ত হয়। সব মিথ্যা কথা। চরিত্র এতটাও যে হয়ে যায়নি যে এমন কাজ করব। তুমি আমার বিবাহিতা স্ত্রী, তোমার সাথেই তো ইন্টিমেন্ট হইনি। আর নয়না, এসব বিশ্বাস করেছ তুমি? উনি এভাবে বলেছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। মিতুর গড়িয়ে পড়া চোখের পানি মুশফিক আবার মুছে দেয়। গালে লেপ্টে থাকা ভেজা চুল হাত দিয়ে সরিয়ে ভীষণ ভরসার গলায় বলল, আমার উপর বিশ্বাস রেখো। আমাদের বিয়ের কথা কেউ জানে না কেন? মুশফিক স্থির চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। মিতু আবার বলল, আমাদের সম্পর্ক কেন গোপন? কেন কেউ জানে না? কিছুক্ষণ পরে মুশফিকের গম্ভীর গলায় বলে, পণ নয় মিতু, কিন্তু কিছু সমস্যা আছে। আমি চাই আমার জীবনসঙ্গী সদাসর্বদা নিরাপদ থাকুক, বিপদ যেন তার ত্রিসীমানায় না আসে। আর কিছুদিন পরেই সব সমস্যার সমাধান হলেই সবার সামনে তোমাকে নিয়ে যেতাম। মিতু মুশফিকের কথা বুঝে। সে এতটাও ইম্যাচুয়ার না যে হাজবেন্ডের কথা বুঝবে না, কিন্তু অভিমান করে চাঁদের দিকে ফিরে বলল, কারো সামনে নিতে হবে না। আমি কে? রমণীর গের পারদ করেছে, কিন্তু অভিমান এখনো বিদ্যমান। প্রত্যেক নারী বোধহয় ব্যক্তিগত পুরুষের সাথে অভিমান করতে ভালোবাসে, মুখে না বললেও খুব চায় ব্যক্তিটা তার অভিমান ভাঙ্গাক। মিতুকে মুশফিক পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, তুমি কে? তুমি আমার বউ, মিষ্টি বউ। মিতু চুপ করে থাকে, কিন্তু মনের রঙিন ফুল বাগিচায় ঠিকই ফুল ফোটে। মুশফিক কাঁধে তার খোঁচা দাড়ি যুক্ত গাল ছুঁয়ে দেয়। ঠান্ডা হিম বাতাসের চেয়েও মিতুর আরও বেশি ঠান্ডা অনুভব হয়, কেঁপে উঠে অন্তরাত্মা। মুশফিক আবার বলল, আর করে থেকো না সোনা, বাসায় চল। 1000 কিলোমিটার দূরে থাকা চাঁদের দিকে তাকিয়ে মিতু বাচ্চাদের মতো মাথা নেড়ে না করে। মুশফিক মিতুর চাঁদ দেখায় ব্যাঘাত ঘটায়। তাকে নিজের দিকে ফিরিয়ে বুকে মিশিয়ে নেয়। বলিষ্ঠ হাত শক্তভাবে কোমর আঁকড়ে ধরে রাখে। শান্ত কণ্ঠে বলল, আমি সরি। সবাইকে বলা উচিত ছিল আমার একটা তুলতুল আছে। মিতুর ছোটখাটো কপালে মুশফিকের প্রশস্ত কপাল ঠেকানো।
সে বলল, তুলতুল। আমার বউ, মিতুল তুলতুল। মিতু অন্যদিকে তাকাতে চায়। মুশফিক শক্ত করে ধরে বলল, তুমি কিন্তু আসলেই তুলতুলে, নরম আছো। মুশফিকের ঠোঁট টিপে হাসা দেখে মিতু বলল, ফ্লা, কিং করছেন? সিরিয়াসলি? ছি। আমার বউ তুলতুলে এটা বললে ফ্লা, কিং কেন হবে? মিতু গাল ফুলিয়ে অন্যদিকে তাকায়। মুশফিক মিতুর নাকের ডগায় নাক ছুঁয়ে বলল, আমরা দুজন গুণ আর পানির মতো। আমি রেগে গুণ হলে তুমি পানির মতো আমাকে শীতল করবে, আর তুমি এখনের মতো অগ্নেয়গিরি হয়ে গেলে আমি পানির মতো তোমায় ঠান্ডা করব। লাইক আদর করেও ঠান্ডা করতে পারি, ইটস ম্যাজিক। দুজন একসাথে রেগে গেলে পরিস্থিতি খারাপ হয়। মনে থাকবে। মিতু মুশফিকের চোখের দিকে তাকিয়ে থাকে। লোকটা ভীষণ অন্যরকম। তুমি নাকি নয়নাকে মেয়ে রেছ? মিতুর নরম চেহারা আবার শক্ত হয়ে উঠে। হ্যাঁ। 4টা অপ্পর দিয়েছি। আমার সাথে লাগতে আসে। চিনে আমি কে? মুশফিক মুচকি হেসে বলল, মেজরের বউ। মুশফিক থেমে আবার বলল, আমি নয়নাকে কথা শুনিয়ে দিয়েছি। কালকে ওর আব্বুর কাছে বলবো। এতটা সাহস কি করে হলো? সামান্য সেনা হয়ে আমার কটেজে প্রবেশ করে কিভাবে? কর্নেলের মেয়ে বলে নিশ্চয়ই ছেড়ে দেব না। আমি দেখেছি। মুশফিক ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি? নয়নাকে মেয়ে রেছেন? মুশফিক অবাক হয়ে বলল, তুমি দেখেছ? তারপরও এত রাগ, অভিমান? হুহ। আমার মন শান্ত হচ্ছিল না, অশান্তির বানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম। মুশফিক ফের বুকের উপর মিতুকে টেনে নেয়। এখন বানল ঠান্ডা? হুহ। মিতু মুশফিকের দিকে ভালো করে তাকায়। সারাদিনের ইউনিফর্ম এখনো গায়ে। ইউনিফর্মে কি সুন্দর লাগছে। কিন্তু হঠাৎ কি হলো? মিতুর চোখ বেয়ে আবার চোখের পানি পড়তে শুরু হলো, কণ্ঠ হলো আরক্ত। মুশফিক ব্যস্ত হয়ে বলল, আবার কি হলো? মিতু আমতা আমতা করে বলল, আপনার আলমারিতে রাখা নাইট ড্রেসটা কার? মুশফিক মিতুর দিকে তাকিয়ে বলল, আমার প্রেমিকার, যে রাতে আমার সাথে থাকত। মিতুর কান্না বাড়ে। সে জানে এই কথাগুলো মজা করে বলেছে, কিন্তু তার কষ্ট হয়। মুশফিক বলল, আমার একটা বোকা বউ আছে। সে খুব চালাক, আবার ভীষণ লজ্জাবতী। আমি তো পুরুষ মানুষ, বউকে একটু অন্যরকমভাবে কাছে চাচ্ছিলাম। ড্রেসটা এনে নিজে দিতে কেমন লাগছিল, তাই আলমারিতে রেখেছি যেন কাপড় আনতে গেলে চোখে পড়ে আর নিজেকে সজ্জিত করে নেয়। কিন্তু কিসের কিসে ভাবছে এটা কার? লজ্জায় মিতু বলল, এটা আমার জন্য ছিল। হ্যাঁ। মিতু মাথা নিচু করে নেয়। মুশফিক বুঝতে পারে মিতু আসলে চালাক হলেও একটু সোজা আছে, এই যে অভিমান করে, করে। সে মিতুর হাত নিজের হাতে নিয়ে বলে, তুমি করো না, এইটুকু ব্যাপারে ভেঙ্গে পড় না। মনে রেখো তোমার হাজবেন্ড একজন মেজর, যার জীবন দেশের জন্য উৎসর্গ করা।
তুমি পাথরের মতো শক্ত হতে হবে, যে কোনো কিছু শক্ত হাতে মোকাবিলা করার মনোবল থাকতে হবে। মুশফিকের এমন শক্ত শক্ত কথায় মিতুর বুকটা মুচড়ে উঠে সে বলল, আপনাকে একটু শক্ত করে জড়িয়ে ধরি? মুশফিক কয়েক কদম পিছু হাঁটে হাত বাড়িয়ে দিয়ে বলল, ইস, মাই ডল, কাম। মিতু বিধ্বস্ত দেহমন নিয়ে এগিয়ে আসে। আজকে সারাদিন বেশ ধকল গিয়েছে, মন বড়ই অশান্ত, শরীর ক্লান্ত। মুশফিকের বাড়িয়ে রাখা হাত, প্রশস্ত বুক যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। মুশফিককে সে যেন আস্তে আস্তে সমীকরণের মতো বুঝতে পারছে। মিতু মুশফিকের বুকে আস্তে করে হেলে পড়ে। মুশফিক পরম যত্নে পুতুলের মতো বউটাকে বুকের খাঁচায় বন্দি করে নেয়। দুজনেই চুপচাপ, যেন নিশ্চুপ থেকে একে অপরের হৃদস্পন্দন অনুভব করছে। মিতু পাথরকঠিন বুকে নাক ডুবিয়ে দেয়। মেজর শুধুমাত্র তার মেজর। মুশফিকের গায়ে সারাদিনের ঘামে ভেজা ইউনিফর্ম। মিতু ঘামে ভেজা ইউনিফর্মেই নাক চেপে ধরে রাখে, এটাই তার ভালো লাগছে। মুশফিকের বুকে এত শান্তি লাগছে যে মিতু আবেশে চোখ বন্ধ করে রেখেছে। সারাদিনের অশান্তি যেন এক নিমিষেই উধাও। মিতু খেয়াল করে তার পা মাটি ছুঁয়ে নেই, বরং পা শূন্যতে। লম্বা মুশফিকের কড়াপড়া হাতগুলো শক্ত করে তাকে আগলে উপরে উঠিয়ে রেখেছে, যেন মূল্যবান কিছু পেয়েছে। মিতুর মনে হল সে আকাশে উড়ছে। বন্য সুভাষ সুরসুরি দিয়ে বলে যায় প্রণয়ে। মুশফিকের বাড়িয়ে দেয়া হাতগুলো তিরতির করে কাঁপছে। মুশফিক হাতের দিকে তাকায়। যেই হাত দিয়ে স্থল ভরা হাজারো বুলেট সাই সাই করে ক্রুদের দিকে এগিয়ে যায়, সেই হাত কিনা স্ত্রীর বুকে আসার অনুভূতির তোপে কাঁপছে। পুরুষের হাজারো শক্তি, ক্ষমতা, নারীর আগমনের কাছে সব তুচ্ছ। নারী এগিয়ে আসলে পুরুষ লুটিয়ে পড়ে পরম ভালোবাসায়। মিতুর নরম দেহ মুশফিকের বুকে আছড়ে পড়াতে মুশফিক যেন কাঠফাটা রোদে হঠাৎ হওয়া বৃষ্টির মতো শান্তি পেল। ছলো ছলো, কলকল করে উঠে বুকের মধ্যিখান। মুশফিক তার বলিষ্ঠ হাত দ্বারা মিতুর শরীরটা বুকে মিশিয়ে উপরে উঠিয়ে নেয়। মুশফিক ভাবে মিতুলটা একটু চঞ্চল, কিন্তু ভেতরটা একদম বাচ্চাদের মতো নরম। এই যে আজকে নয়নার এমন ব্যবহারের পরেও মুশফিক মিতুকে ঠিক মানিয়ে নিতে পেরেছে। হ্যাঁ, মিতু রাগ করেছিল, একটু না বরং খুব বেশি রাগ করেছিল, কিন্তু বুদ্ধিমান মুশফিক ঠিকই মানিয়ে নিয়েছে। অগ্নেয়গিরিতে বরফ গলা পানি ঢেলে ঠিক ঠান্ডা করে দিয়েছে। সে অতি ধুরন্ধর মানুষ, বিচক্ষণতার সাথে সবকিছু সামাল দিতে পারে। স্ত্রীটাকেও ঠিক বুঝেছে। গলরূপ শান্ত করেছে। এই যে এখন বিড়ালছানার মতো তার বুকে মিশে আছে। মুশফিক জীবনে কখনো এই অনুভূতির সাথে পরিচিত না, তার জীবনটা অন্যরকম ছিল। আজকে মিতুর সান্নিধ্যে এসে যেন উন্মোচন হচ্ছে ভালোবাসার আরেক অধ্যায়, যদিও তার বয়স অনুযায়ী এসব অনুভূতির সাথে পরিচয় স্বাভাবিক। প্রিয় মানুষের শরীরটার তিরতির করে কাঁপন তাকে নাড়িয়ে দিচ্ছে। এত চিন্তা, টেনশনের মাঝেও গলা অনুভূতি ভেতরটা তোলপাড় করে দিচ্ছে। মুশফিক তপ্ত শ্বাস ফেলে মিতুকে বলল, মিতু। মুশফিকের বুকে মিতু খুব শান্ত হয়েছিল। মুশফিকের ডাকে মাথা উঠিয়ে তাকায়। মিতু মুশফিকের থেকে বেশ খাটো। মুশফিক তাকে মাটিতে নামিয়েছে, সাথে নিজের উঁচু কাঁধ মিতুর দিকে ঝুঁকিয়ে এনেছে। মিতু সলজ্জ দৃষ্টি মেলে তাকায়। মুশফিকের চোখে খেলা করছে অন্য ভাষা।
মিতু মুশফিকের চোখের দিকে তাকাতেই বুকটা আবার মুচড়ে ওঠে। এই মানুষটাকে সে বিশ্বাস করে, কিন্তু কেউ উল্টাপাল্টা কথা বললে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই যে এখন মুশফিকের গভীর চোখের দিকে তাকিয়ে নয়নার কথাগুলো মনে হয়ে যাচ্ছে। নিজের অগোচরেই চোখের পানি গাল বেয়ে যায়। মুশফিক বুঝে যায় মিতুর নিঃশব্দের কান্না। মিতু ফের ফুপিয়ে উঠল। আপনি আমার মেজর। মিতুর সহজ স্বীকারোক্তি মুশফিককে অপরিসীম সুখে দোলা দেয়। সে তাকে আশ্বস্ত করে বলল, একদম, পুরোপুরি। নয়না। মুশফিক তাকে থামিয়ে বলল, নয়নার কথা ভুলে যাও, আমি শুধুমাত্র আমাকে বুঝো। নয়নার ব্যবস্থা আগামীকাল নেব। হুহ 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 কি? আপনি একজন মেজর হয়ে সামান্য সৈনিকের কি করে এত সাহস হয়? আপনার কটেজে বিনা অনুমতিতে প্রবেশ করেছে, বেডরুম অবধি গিয়েছে, আমাকে অপমান করেছে। ওর এত সাহস? আমি নয়নাকে এর যোগ্য জবাব দিয়েছি। মেয়ে বলে বেশি কিছু করিনি, কিন্তু আগামীকাল এর একটা চূড়ান্ত কথা হবে। মিতু কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর মুশফিকের দিকে তাকিয়ে বলল, সেদিন রাতে নয়নাকে জিপে করে নিয়ে এসেছিলেন কেন? মুশফিক মনে করে বলল, নয়নার নাকি অসুস্থ লাগছিল, তাই ওর আব্বু আমাকে পৌঁছে দিতে বলেছিল। আমি জানতাম না এসব হবে, জানলে কখনোই সাথে নিয়ে আসতাম না। আপনি নয়নার সাথে আর কথা বলবেন না। মুশফিক হেসে বলল, ওকে। তাকাবেনও না? না। সারাক্ষণ আমিই আপনার মনে থাকতে চাই। আছই তো। কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, আমি কষ্ট পাই। বলবো না। প্রমিস করেন? মুশফিক হেসে বলল, আমার প্রিটিডোল প্রমিস। মিতু ভ্রু কুঁচকে বলল, প্রিটিডোল কে? আমার বউ, আমার তুলতুল। মিতু চুপ করে থাকে। মুশফিকের চোখের দৃষ্টি মিতুর তেমাখা হাতের দিকে। সে আস্তে করে বলল, বাসায় চলো। মিতু সোজা জবাব দিল, না। মুশফিক মিতুর নরম সরু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বাসায় চলো, হাতে ডিং হচ্ছে। না প্লিজ, নফেকশন হয়ে যাবে। জেদ কর না। মিতু মুশফিকের দিকে তাকিয়ে তার থেকে আলাদা হয়ে মিনমিন করে বলল, আপনি কিন্তু আমার। মুশফিক শান্ত চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। আবারও সেই আকুতিভরা টলটলে আবদার। এই আবদারের উত্তর মেয়েটা জানে, কিন্তু বারবার জবার শুনে কলিজা ঠান্ডা করতে চায়। মুশফিক তার প্রিয়তমার কলিজা ঠান্ডা করা উত্তরই দেয়, মিহি গলায়। হ্যাঁ তোমার, আমি সবটাই তোমার। মিতু অবুঝ গলায় বলল, কিভাবে বুঝব? মুশফিক বলল, এমনিতেই বুঝে যাবে। তুমি কাউকে আপন করে নিলে বুঝতে হয় না, প্রকাশ করতে হয় না, সবার আগে তোমার মন বুঝে যাবে। কিন্তু কেউ তো জানে না। মুশফিক দুপা এগিয়ে যায়। মিতু কিছু বুঝে উঠার আগেই চিৎকার করে বলল, শোন, পাহাড়ের আঁকাবাঁকা পথ, হাজারো পাখি, অসংখ্য গাছ, আকাশ ভরা তারা, মিতুল আমার রানী, আমার জীবনসঙ্গী, মাই এভরিথিং। মুশফিকের মতো মানুষের থেকে এমন গলামি আশা করা যায় না, কিন্তু মিতুর মুখে হাসি ফুটাতে সে এই গলামি করল। কথায় বলে না,
নারীর মুখে হাসি ফোটাতে পুরুষ সব করতে পারে। মুশফিকও তেমন, সবার কাছে গম্ভীর, রাগী হলেও তার নিজস্ব নারীর কাছে সে কাদামাটি, মনটাকে যেমন খুশি তেমন করেই মিতু তাকে পেতে পারে। মিতু অবাক হয়ে তাকিয়ে আছে। গল। মুশফিক মিতুর দিকে তাকায়, তারপর তাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, সবাইকে জানাবো। আমাকে বিশ্বাস করবে সব সময়। মিতু মাথা ঝাঁকায়। মুশফিক হাত ধরে বলল, চলো। মিতু হাঁটে। নির্জন রাত, গা ছমছমে পরিবেশে কপতি নিঃশব্দে একে অপরের হাত ধরে হাঁটছে। পাহাড় থেকে নেমে দুজনে কটেজে যায়। মিতুকে বিছানায় বসিয়ে মুশফিক শার্ট খুলে নেয়। গায়ে গেঞ্জি, পেশিবহুল হাত, গায়ের শক্ত গঠন ফুটে আছে। মিতু সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে। মুশফিক ফার্স্ট এইড বক্স এনে ফ্লোরে বসে মিতুর হাত পরিষ্কার করে বলল, যত যাই হোক মিতু, নিজের কোনো প্রকার ক্ষতি করা যাবে না। দুনিয়া উল্টে যাক, কিন্তু নিজেকে ভালোবাসতে হবে। মনে থাকবে? মুশফিকের যত্নে মিতু আপ্লুত। সে লক্ষ্মী মেয়ের মতো বলল, হ্যাঁ। মুশফিক মাথা উঠিয়ে মিতুর দিকে তাকায়। আর এমন কাজ করবে? মিতু মাথা নেড়ে বলল, না। আজকে তোমাকে এই অবস্থায় দেখে আমি কষ্ট পেয়েছি। আশা করি আর আমাকে কষ্ট দেবে না। মিতু মাথা নেড়ে না করে। হাতটা অনেক কেটেছে, আয়নার সাথে লেগে কেটেছে যেহেতু ক্ষত গভীর। মুশফিক আহত স্থানে পরম মমতায় হাত ভুলিয়ে দেয়। মুশফিক খুব গোছানো স্বভাবের ছেলে। তার সব কাজ পরিপাটি। সে গোসল করে কিচেনে চলে গিয়েছে। মিতু তার কাপড় পাল্টে বিছানায় বসে আছে। মুশফিক মিনিট 20 মাঝেই খাবার নিয়ে রুমে চলে আসে। মিতু কিছু বলার আগেই ভাত মাখিয়ে মিতুর সামনে ধরে। মিতু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মুশফিক তাকে থামিয়ে দিয়ে বলল, তোমাকে দুর্বল লাগছে, সারাদিন খাওনি আমি জানি। মিতু আসলেই ক্ষুধার্ত ছিল। কোনো শব্দ না করে চুপচাপ প্লেটের অর্ধেক খাবার খেয়ে নিল। তারপর মুশফিক মিতুর বাকি ভাতগুলো খেয়ে নিচে চলে যায়। মিতু চুপচাপ সব দেখে। মুশফিক সবটাই বুঝি ভালোবাসার প্যাকেজ। সে ভেবে পায় না এই প্যাকেজ তার কপালে কিভাবে এলো। বিছানায় দুজন দুই পাশে ফিরে শুয়ে আছে। কেউ কোনো কথা বলছে না, না কাছে আসছে। সময় বয়ে যায় কিন্তু কেউ ঘুমায় না। মুশফিক মিতুর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে নিঃশব্দে মিতুর কাছে এগিয়ে যায়। লতানু মেয়েলি শরীরটা আস্তে করে নিজের হাত দিয়ে পেঁচিয়ে নেয়। মিতুর ঘাড়ে নাক ডুবিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি। মিতুর মনে হচ্ছে সে এখনই মরে যাবে। সামান্য এইটুকু ছোঁয়া যে এত অনুভূতি সম্পন্ন হতে পারে তা জানা ছিল না। মুশফিক কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি আসলেই তুলতুলে। মিতু মুশফিকের বুকে মাথা রেখে ঘুমিয়েছে। মুশফিক একটুও দুষ্টুমি করেনি, বরং মিতু কাল বলেছিল নামাজ পড়বে না, সেই কথাটা মাথায় রেখে নিজের সংযম, গভীর থেকে গভীর অনুভূতি, অধিকারবোধ সব দূরে সরিয়ে রেখে মিতুকে বুকে জায়গা দিয়েছে। প্রিয়তমার শরীরের শান্তির থেকে মনের শান্তি বেশি গ্রহণযোগ্য। মুশফিক কোনো টিনেজ বালক না যে ঝাঁপিয়ে পড়বে, বরং সে তাদের সম্পর্কটা সহজ করছে, এতে করে মিলনের সুখ দ্বিগুণ হয়ে ধরা দেবে।
মুশফিকের অনেকদিন পরে অভ্যাসের ব্যাঘাত ঘটে। তার ফজরের নামাজ পড়া হল না। ঘুম ভাঙল সকাল 7:30টায়। এত ঘুম সে কখনোই ঘুমায়নি। ঘুম ভেঙ্গে নিজের কুম্ভকর্ণ ঘুমের উপর নিজেই বিরক্ত। অতিরিক্ত ঘুমানোর ফলে শরীর ব্যথা করছে, মাথা ভার হয়ে আছে। মুশফিক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মিতু রুমে নেই, এত সকালে কোথায় যেতে পারে? মুশফিক প্রাতঃকালের কাজ শেষ করে নিচে যায়। নিচে গিয়ে কিচেনের সামনে দাঁড়িয়ে বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। তার রান্নাঘরের ছাদ ফেরে বুঝি অবতরণ করেছে এক পাকাপোক্ত রাজকন্যাসম গৃহিণী। সবুজ সুতির শাড়ি গায়ে পরে, আঁচল কোমরে গুজে একমনে রান্না করছে। মিতুর চেহারায় আজকে পুরো গিন্নি গিন্নি ভাব চলে এসেছে, ব্যস্ত হাতে তাড়াতাড়ি কাজ শেষ করতে চাইছে। মুশফিক নিজের চমকানো চেহারা আড়াল করে ধীর পায়ে মিতুর দিকে এগিয়ে যায়। মিতু ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করেছে, সাথে চাইনিজ সবজি। মুশফিক ভেবেছিল মিতু কোনো রান্নাবান্না জানে না, কিন্তু এখন দেখা যাচ্ছে সব ধারণা ভুল। রাইসের ঘ্রাণ চারদিকে হুড়মুড় করে ছড়িয়ে পড়েছে। মুশফিকের আগমন টের পেয়ে মিতু পিছু ফিরে তাকায়, তাকিয়ে মুচকি হাসে। ভোর সকালে ঠান্ডা ঝিরিঝিরি আবহাওয়া, তারপরও মিতু ঘামছে। নাকের ডগায়, কপালে ঘামের ফোঁটা দেখা যাচ্ছে। মুশফিক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আজকে মিতুকে খুব লাবণ্যময়ী লাগছে। ঘামের ফোঁটাগুলোকে মুক্তার দানার মতো আকর্ষণীয় মনে হচ্ছে। মুশফিক অপলক মিতুর দিকে তাকিয়ে ভাবে, সে যদি কবি হতো তাহলে মিতুর এই ঘুমাক্ত বদন নিয়ে একটা কবিতা লিখে ফেলত। পুরুষদের বাধ্য করত রান্না করা অবস্থায় স্ত্রীদের স্নিগ্ধ মায়ামাখা সৌন্দর্য উপভোগ করতে। মুশফিক চুলার কাছে গিয়ে দাঁড়ায়। রান্না শেষ, এখন চা বানানো হচ্ছে। কড়া রং চা, সাথে লেবুর টুকরো দেয়া হবে, সেটাই মিতু মনোযোগ দিয়ে কাটছে। মিতু তার ছোট ছোট পছন্দগুলো মনে রেখেছে ভেবেই তার ভালো লাগলো। মন জানালায় মন পাখি গান গেয়ে উঠল। তার একটা বউ আছে, যে কিনা যত্ন করতে শুরু করেছে। মিতু মুশফিকের দিকে তাকায়। ঘুম ভাঙল? হুম। আরও আগে ডাকনি কেন? মিতু মিষ্টি করে হেসে বলল, আপনি কি সুন্দর করে ঘুমাচ্ছিলেন। দেখতে এত ভালো লাগছিল যে আমার ডাকতে মায়া লাগছিল। মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। মায়া লাগলেও কিছু করার নেই মিসেস। সকালে নামাজ পড়ে শরীরচর্চা না করলে আমার ভালো লাগে না। এই যে আজকে ব্যায়াম করিনি, আজকে ঠিক হাত পা ব্যথা করবে। কেন? এত বছরের অভ্যাস শরীর এটা সয় নিয়েছে, কিন্তু আজকে না পেলেই দেখা যাবে অনিয়ম হয়ে গেল, পেশিতে ব্যথা হবে। মিতু বুঝধারের মতো মাথা নাড়ায়। তারপর তার রান্না দেখিয়ে বলল, ভেজিটেবল ফ্রাইড রাইস আর সবজি করেছি। খাবেন তো? মুশফিক ফ্রাইড রাইস পছন্দ করে। সে সকালে কখনো এত ভারী খাবার খায় না, শরীরের ব্যাপারে খুব সতর্ক, কিন্তু আজকে মিতু এত যত্ন করে নিজ হাতে বানিয়েছে, তাই সত্যি না বলে বউকে খুশি করার জন্য মিথ্যাই বলল। অবশ্যই। তুমি বানিয়েছ না, খাওয়ার প্রশ্নই আসে না। আব্বু আমার হাতের রান্না খুব পছন্দ করে। আবার বাড়িতে গেলে রান্না করে খেতে দিও। মিতুর ঘামে ভেজা চুল গালে আটকে আছে। মুশফিক হাতের কনিষ্ঠ আঙুলের সাহায্যে চুলগুলো গুছিয়ে দেয়। মিতু মুচকি হেসে চায়ের কাপে চা নিয়ে মুশফিকের হাতে ধরিয়ে দেয়। মুশফিক চা হাতে চেয়ারে গিয়ে বসে। মিতু খাবার এনে টেবিলে দেয়। তারপর হাত মুখ ধুয়ে মুশফিকের সাথে টেবিলে খাবার খেতে বসে।
খাবার মুখে দিয়ে মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু তার দিকেই তাকিয়ে আছে মুশফিকের প্রতিক্রিয়া বুঝার জন্য। সে ইশারায় বলল, কি? মুশফিক খাবার দেখিয়ে বলল, ও মাই গড, এত মজা হয়েছে। সত্যি? হ্যাঁ। এত ভালো রান্না পার আগে বলনি কেন? বলিনি। দুদিন বরের রান্না খেলাম রানীর মতো। মুশফিক মিতুর গালে হাত ছুঁয়ে বলল, তুমি তো আমার রানী। মিতু আহ্লাদিত বোধ করে। ঠোঁট ফুলিয়ে বলল, আচ্ছা। মুশফিক খেতে খেতে বলল, জি। আপনার জন্য চিকেন দেইনি, সকালে এত ফ্যাট খাওয়া আপনার জন্য নিশ্চয়ই ভালো হবে না, সেই ধারণা থেকেই ভেজিটেবল রাইস। ভালো করেছি না? জি, খুব ভালো করেছেন। মিতু মুশফিকের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। মুশফিক বলল, সুন্দর লাগছে। তো সুন্দর লাগলে কি করা উচিত? জানি না। জানবে কি করে? এখনো জানাইনি তো, একবার জানলে বারবার জানতেই চাইবে। মুশফিক আসতে বললেও মিতুর কানে স্পষ্ট কথাগুলো যায়। সে না শোনার ভান করে ঠিকই, কিন্তু লজ্জায় কান দিয়ে গরম বাতাস হো হো করে বেরিয়ে যায়। মুশফিক খাবার শেষ করে রুমে আসে। মিতু পিছু পিছু যায়। মুশফিক রেডি হয়ে দেখে মিতু পোষা বিড়ালের মতো জুলুজুলু চোখে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক মিতুকে পেছনে থেকে জড়িয়ে ধরে খোলা ঘাড়ে নাক ঘষে বলল, আজকে এই তুলতুল এত খুশি কেন? খুব ফ্রেশ লাগছে। মিতুর গা শিহরিত হয়। গায়ের প্রতিটা লোম মাথা উঁচু করে জানান দেয় জেগে ওঠার। সে মাথাটা মুশফিকের দিকে করে বলল, কারণ হল গতকাল মেজর সাহেব ঘোষণা করে দিয়েছে সে আমার পুরোপুরি। মুশফিক চুপচাপ মিতুর দিকে তাকিয়ে থাকে। মেয়েটার সহজ সরল কথাগুলো তাকে রোমাঞ্চিত করে। বন্য হাওয়া গায়ে ঝাঁকড়ে পড়ে। মিতু মেজরের খাড়া নাকে টোকা দিয়ে বলল, কি হল? মুশফিক মিতুর গালে আঙ্গুল দিয়ে ঘষে বলল, কিছু হয়নি। তবে খুব শীঘ্রই হবে, ভয়াবহ কিছু। মুশফিকের শিকারী চোখের দৃষ্টি মিতুর গা কাঁপিয়ে দেয়। অনুভূতিরা কানে কানে বলে যায় দুষ্টু কথার রাশিমালা। সেই কথাগুলো শুনে মিতুর খুব লজ্জা লাগে, হাত পা অবশের ন্যায় জমে যায়। তার গলায় কথা আটকে যায়। সে থেমে বলল, কি হবে? মুশফিক হাসে। যে জানে তাকে হাসলে ভালো দেখায়, তাই মিতুর সামনে এসেই এমন মিষ্টি করে হাসে। বউকে নিজের রূপে মুগ্ধ করতে না পারলে এই রূপ দিয়ে কি করবে? মিতু আরেকবার হোঁচট খায়। মুশফিক তার নাকের ডগায় হাত ছুঁয়ে বলল, যা হবে তা বলা যাবে না, পার্সোনাল এন্ড ভেরি ভেরি ডেঞ্জারাস বেবি। মিতু লজ্জায় কাবু হয়ে যায়। সে এতটা ছোট না যে মুশফিকের চাহনি, ঘন গলার স্বর আর এমন দুষ্টু কথার মানে বুঝে না। সে প্রাপ্তবয়স্ক, সে অনুযায়ী পুরোপুরি না জানলেও কিছুটা ধারণা আছে। মিতু সাহস সঞ্চয় করে বলে, আমার কাছে বলা যাবে তো? কেন? আমি আপনার বউ তাহলে? মুশফিকের ঠোঁট টিপে টিপে হাসি প্রশস্ত হয়। সে খিলখিল করে হেসে ওঠে। মিতু এই প্রথমবারের নত মুশফিককে এমন খোলা গলায় হাসতে দেখছে।
মিতুকে স্তব্ধ চোখে তাকিয়ে থাকতে দেখে মুশফিক বলল, বউ বলেই তো পার্সোনাল কাজ। পার্সোনাল? পার্সোনাল কি বুঝতে পারছো না? মিতু চুপ করে থাকলে মুশফিক আবার বলল, চলো বুঝিয়ে দেই। মিতু জলদি বলল, আপনার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাওয়া উচিত। মুশফিক আবার হেসে ওঠে। আসলেই তার দেরি হচ্ছে। সে মোবাইল হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে বলল, মিসেস মিতু আহসান, আপনার ক্লাস পড়ে নিচ্ছি। ওকে। মিতু লজ্জায় চোখ বন্ধ করে নেয়। এই লোকটাকেই সে আনরোমান্টিক, নিরামিষ ভেবেছিল, ভাবতেই অবাক লাগছে। উনি শুধু রোমান্টিক নাউন হাইভো, এলপেজ। ক্যাম্পে পৌঁছে মুশফিক বুঝতে পারে আজকে কোনো একটা সমস্যা হয়েছে। চারদিকে সৈনিকরা রোবটের মতো কাজ করছে। সে তার অফিসে যায়। হাতের গুরুত্বপূর্ণ কাজটা এখনো আছে, এটা শেষ করতে পারলেই মাথা থেকে বিশাল এক বোঝা নেমে যাবে। ঊর্ধ্বতন অফিসার তার উপর ভরসা করেছে, সে যথাসম্ভব কাজটা ভালো করে করার চেষ্টায় আছে। সে চেয়ারে বসার আগেই কর্নেল ফারুক আহমেদ মুশফিককে ডেকে পাঠায়। উনি মুশফিককে নিজের ছেলের মতো ভালোবাসেন। মুশফিকের প্রতি উনার আলাদা একটা টান আছে। মুশফিক উনার রুমে যাওয়ার আগে ক্লিনার আব্দুল্লাহ বলল, স্যার, বড় স্যার আজকে খুব রেগে আছে। মুশফিক ভ্রু কুঁচকে বলল, কেন? কি জানি। সকাল থেকেই সবার উপরে গুণ ছড়াচ্ছে। ক্যাম্প রোবটের মতো থাকার কারণটা এতক্ষণে বোধগম্য হল। ফারুক আহমেদ সবসময় ঠান্ডা মেজাজে থাকে, অথচ আজকে উনার রুমে গিয়ে উনাকে রাগান্বিত মনে হল। মুশফিক প্রবেশ করে স্পষ্ট গলায় সালাম দিল, কিন্তু কর্নেল ফারুক আহমেদ সালামের জবাব না দিয়ে বলল, তুমি নাকি বিয়ে করেছ? মুশফিক এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল, কেননা নয়না উনার একমাত্র মেয়ে। গতকাল নয়নার সাথে এত কিছু হয়ে গেল, অথচ সে তার বাবাকে বলবে না, সেটা অসম্ভব। মুশফিক বলল, জি। ফারুক আহমেদ বাজখাই গলায় চেঁচিয়ে বলল, জি। জি কি? তুমি তোমার চাকরির রুলস জানো না? মেজর হয়ে নিয়মলঙ্ঘন করার সাহস হল কিভাবে? মুশফিকের চেহারা শক্ত হয়ে গিয়েছে। সে বলল, আমার বিয়ের পারমিশন আছে। আছে, কিন্তু বিয়ের আগে কিংবা পরে ইনফর্ম করার কথা ছিল, অথচ তুমি লুকিয়ে রেখেছ। আমি লুকিয়ে রাখিনি স্যার। সেট আপ। লুকিয়ে না রাখলে হঠাৎ তোমার স্ত্রী এলো কোথা থেকে? আমরা কেউ জানি না কেন? বাংলোতে স্ত্রী নিয়ে এসেছ অথচ জানাওনি। মুশফিক গম্ভীর গলায় বলল, স্যার। শান্ত হন। ফারুক আহমেদ মুশফিককে নিজের একমাত্র মেয়ে নয়নার জন্য ভেবেছিলেন। এত ভালো ছেলে কোথাও খুঁজে পাওয়া যাবে না, সেই আশা করেই এতদিন মুশফিককে নিজের ছেলের মতো দেখেছেন, কিন্তু এখন কি হলো? হঠাৎ করেই যেন সব আশা মুহূর্তেই ছাই হয়ে গেল। গতকাল নয়নার কান্না, বর্ণনা সব শুনে উনার মাথায় গুণ লেগে যাবার জোগাড়। শান্ত হব? মুখে মুখে তর্ক কর বেয়াদব। স্যার, আমি তর্ক করছি না, বুঝানোর চেষ্টা করছি। তুমি নিয়ম ভেঙেছ। এর জন্য আমি তোমাকে চাকরি ছাড়া করতে পারি। মুশফিকের নাকের পাটাতন ফুলে উঠল। আমি কোনো নিয়ম ভাঙ্গিনি, যার কাছে অনুমতি নেয়ারা উনার কাছে থেকে নিয়েছি।
তোমার চাকরি। মুশফিক গম্ভীর গলায় বলল, আমার চাকরি পড়ে তার আগে আমি আপনার মেয়ের চাকরি নট করে দেব। সামান্য সৈনিক হয়ে একজন মেজরের কটেজে প্রবেশ করে অপ্তচরবৃত্তির করার অপরাধে চাকরি থেকে স্কার করে দেয়ার রাস্তা মুশফিকের জানা আছে। আমার মেয়ে কোনো খারাপ কাজ করেনি। অবশ্যই করেছে। আপনার মেয়ে বলে বিনা অনুমতিতে যেখানে সেখানে চলে যাবে এই অধিকার কে দিয়েছে তাকে? এত স্পর্ধা কোথায় পায়? কোথায় লেখা আছে কর্নেলের মেয়ের অধিকার অন্য সৈনিকদের থেকে বেশি হবে? সে আমার কটেজে প্রবেশ করেছে, বেডরুম অবধি চলে গিয়েছে, এমনকি আমার পার্সোনাল ব্যাপার বাহিরে প্রকাশ করেছে। এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। কর্নেল ফারুক আবার বলল, তুমি অনুমতি ছাড়া কেন বিয়ে করেছ? মুশফিক কিছু বলার আগে কাঠের দরজার কাছে থেকে একটা গমগমে কমান্ড গলার স্বর ভেসে এলো। মেজর মুশফিক আহসান অনুমতি নিয়েছে। এত দায়িত্ববান অফিসার এমন কাজ করেনি কর্নেল। জেনারেল কাইয়ুম হাসান রাগান্বিত দৃষ্টি মেলে ফারুক আহমেদের দিকে তাকিয়ে আছে। উনাকে দেখে কর্নেল ফারুক আহমেদ উঠে দাঁড়ায়, বিনীত গলায় সালাম দেয়। উনার রাগান্বিত চেহারা দেখে বিচলিত হয়, রাগের কারণটা সঠিক বোধগম্য হয় না। মুশফিক চুপচাপ দাঁড়িয়ে আছে। কাইয়ুম হাসান এগিয়ে আসে, দুজনের দিকে তাকিয়ে বলল, আপনাদের মতো বিচক্ষণ মানুষের কাছে এমন ব্যবহার আশা করা যায় না। ফারুক আহমেদ বুঝতে পারলেন জেনারেল অফিসার সব শুনেছে। উনি বললেন, স্যার, মুশফিক কি করেছে জানেন? জানলে আপনিও রেগে যেতেন। আমার একটু মুক্ত বাতাসের প্রয়োজন। আপনারা দুজন কি আমার হাঁটার সঙ্গী হবেন? দুজনেই বুঝতে পারে জেনারেল জরুরি কিছু বলবে, সেজন্য এখানে না বলে নিরাপদ জায়গায় বলতে চাচ্ছে। উনারা দুজনেই বিনা বাক্যে জেনারেলের পিছু পিছু যায়। জেনারেল দুজনকে নিয়ে খোলা মাঠে গিয়ে দাঁড়ায়। কর্নেল ফারুক আহমেদ বেশ চিন্তিত হয়ে পড়েছে। মুশফিকের দিকে তাকিয়ে বুঝলেন মুশফিক অজ্ঞ, তার চেহারায় কোনো চিন্তার ছাপ নেই। জেনারেল কাইয়ুম হাসান ফারুক আহমেদের দিকে তাকিয়ে বলল, আপনি অফিসে ঝগড়া করার আগে একবারও মনে হল না আপনি একজন সম্মানিত ব্যক্তি? সম্মান এভাবে নষ্ট করতে খারাপ লাগছে না? ফারুক আহমেদ উসখুস করে বলল, আমি ঝগড়া করিনি স্যার। মুশফিক আমার মুখে মুখে তর্ক করছিল। কেন? স্যার, মুশফিক সবার অগোচরে বিয়ে করেছে, এমনকি স্ত্রীকে সরকারি কটেজে নিয়ে এসেছে, অথচ অফিসে ইনফর্ম করেনি। জেনারেল ঝাঝালো গলায় বলল, আপনি কিভাবে জানলেন সে ইনফর্ম না করেই স্ত্রী নিয়ে এসেছে? ইনফর্ম করলে অবশ্যই জানতে পারতাম। আপনাকে সবকিছু জানতে হবে কেন? আপনার উপরেও ঊর্ধ্বতন কর্মকর্তা আছে নিশ্চয়ই। ফারুক আহমেদ থমথম খেয়ে যায়। কি বলবে ভাষা খুঁজে পায় না। জেনারেল আবার বলল, মুশফিক খুবই দক্ষ একজন অফিসার, সে তার দায়িত্ব কর্তব্য খুব ভালোভাবে পালন করে। আর্মিদের সবকিছুর মতো বিয়ের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে একটা মেয়ে তার সাথে জড়িত হবে যে কিনা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, তাই মেয়েটাও গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ একটা সংবাদ না জানিয়ে বিয়ে করার মতো ছেলে মুশফিক নয়। তার বিয়ে হঠাৎ করেই হয়ে যায়। বিয়ের আগে সে আমাকে জানায়, কিন্তু আমি কাউকে জানাইনি, তাকেও নিষেধ করেছি ব্যাপারটা শো করতে। আপনি ইতোমধ্যে অবগত আছেন যে আমরা খুবই গুরুত্বপূর্ণ এক অপারেশনে নেমেছি। এই
রেশনের মূল দায়িত্বে আছে মুশফিক, তার জীবন বাজি রেখে সে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আমি তার উপর শতভাগ ভরসা করতে পারি, সে আমাকে কখনো নিরাশ করেনি। এই রেশন সাকসেসফুল না হওয়া পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেই যে বিয়ের খবরটা দেশের স্বার্থে, দশের স্বার্থে আপাতত গোপন রাখব। ততাইদের কানে যদি এ খবর যায় তাহলে তারা আরেকটা সুযোগ পাবে। প্রত্যেক পুরুষের দুর্বলতা তার স্ত্রী। সেই সিদ্ধান্ত নেয় স্ত্রী এখানে নিয়ে আসবে, আমি তাতে মতো দেই, কারণ কটেজে থাকলে সৈনিকদের পাহারায় থাকবে, কোনো ঝুঁকি থাকবে না। অপারেশন সফল হলেই আমরা সবাইকে জানাতাম। ফারুক আহমেদ মেয়ের মুখের দিকে তাকিয়ে মাথা ঠিক রাখতে পারেনি। মুশফিক আসলেই দক্ষ, দায়িত্ববান একজন অফিসার, তার পক্ষে এমন কাজ সম্ভব না, কিন্তু উনি কোনো চিন্তাভাবনা না করেই এত কথা বলে ফেলেছেন। এখন জেনারেলের কথা শুনে লজ্জিত বোধ করছেন। ফারুক আহমেদ মুশফিকের দিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত। মুশফিক মাথা নাড়ে। জেনারেল আবার বলল, আপনার মেয়ে নয় না, সে কেন একজন মেজরের কটেজে বিনা অনুমতিতে প্রবেশ করবে? ফারুক আহমেদ জানেন যে নয়নার এই কাজের জন্য তাকে ভয়াবহ শাস্তি দেয়া হবে। উনি ঝটপট বলল, স্যার। নয়না মুশফিককে ভাইয়ের মতো দেখে তাই সে গিয়েছিল, এর আগেও গিয়েছে তাই না মুশফিক? মুশফিক অবাক হয়। নয়না তাকে ভাই নয় বরং প্রেমিক রূপেই কল্পনা করে, আর এর আগে কখনোই কটেজে যায়নি, কিন্তু এখন জেনারেলের সামনে অস্বীকার করলে কর্নেল খুবই অপমানিত হবে। ইতোমধ্যে সে অনেক অপমানিত হয়েছে। সে মাথা নাড়িয়ে স্পষ্ট গলায় বলল, জি স্যার। আমি চাই না আমার সহকারী অফিসাররা কোনোরকম প্রশ্ন মনে রাখুক। যেহেতু খবরটা সবাই জেনে গিয়েছে, সুতরাং আজকে রাতে অফিসারদের জন্য একটা পার্টির আয়োজন করব, বিশেষ করে মেজর মুশফিক আহসান আর তার স্ত্রীর জন্য। সবাই যেন নতুন এই দম্পতিকে শুভকামনা জানাতে পারেন। মুশফিক চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারুক আহমেদ বলল, জি স্যার। জেনারেল বলল, এখানে আমরা একে অপরকে সম্মান করব, মিলেমিশে কাজ করার চেষ্টা করব। তা না করে যদি আমরা নিজেরাই শত্রু হয়ে যাই তাহলে কিভাবে হবে? শত্রু তাহলে পালাবে। মুশফিক আর ফারুক আহমেদ একে অন্যকে হ্যান্ডশেক করে বলল, স্যার আমরা মিলেমিশে কাজ করব। জেনারেল মাথা নাড়ে। মুশফিককে বলল, আগামীকাল তোমার ছুটি। বৃহস্পতিবার আর শুক্রবার মিতুকে নিয়ে কোথাও ঘুরে আসো। মুশফিক কৃতজ্ঞতায় মাথা নাড়ে, জি স্যার। সন্ধ্যায় আমার কটেজে চলে আসবে। জি। মুশফিক বিকালে কটেজের সামনে গিয়ে দাঁড়ায়। বন্য পাখির কিচিরমিচির ছাড়া তার নিজস্ব পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে না, অর্থাৎ মিতু ঘুমাচ্ছে। মুশফিক কলিং না চেপে এক্সট্রা চাবি বের করে কটেজে প্রবেশ করে। রুমে গিয়ে দেখে মিতু গল্পের বই পড়ছে। বইয়ের নাম 50 শেডস উইথ গ্রে। মুশফিকের ঠোঁটে হাসি ফুটে ওঠে। মিতু মুশফিককে দেখে উঠে দাঁড়ায়। হাতের বই বুকে চেপে ধরে বলল, আসসালামু আলাইকুম। মুশফিক গায়ের কাপড় খুলতে খুলতে জবাব দেয়। মুশফিকের ঠোঁটের মধ্যিখানে অবস্থিত হাসির কারণ কি তা মিতুর বোধগম্য হয় না। সে এগিয়ে গিয়ে বলল, হাসছেন কেন? হাসতে মানা নাকি? না, কিন্তু কারণ ছাড়া কেউ হাসে না। আমি হাসি। মুশফিক মিতুর বইটার দিকে ইঙ্গিত করে বলল, নাইস বুক।
পুরোটা পড়েছ? আর 3 পৃষ্ঠা বাকি। মুশফিক শার্ট খুলে বিনে রাখে। মিতুর দিকে তাকিয়ে বলল, অলমোস্ট ডান। মুশফিকের মুচকি হাসির মানে কি? প্রথমে না বুঝলেও পরে ঠিকই বুঝতে পারে। বইটার দিকে তাকায়। মুশফিক বলল, খুব সুন্দর বইটা। মিতুর মুখ মুহূর্তেই লাজুক হয়। বইটা নিঃসন্দেহে প্রচুর রোমান্টিক। সে পড়েছে আর এই বইটা বোধহয় মুশফিকও পড়েছে। মিতু ভাবতে পারছে না। সে অবাক হয়ে বলল, আপনি পড়েছেন? হ্যাঁ, 3 বার। মিতু জোরে বলল, 3 বার? হ্যাঁ। মিতু বিড়বিড় করে বলল, অহনো, এত রোমান্টিক একটা উপন্যাস পড়ছ অথচ তুমি এত আনরোমান্টিক। মিতু অবাক হয়ে বলল, আমি আনরোমান্টিক? হ্যাঁ। এত সুদর্শন এক পুরুষের সংস্পর্শে থাকার পরেও কোনোরা শব্দ নেই। মিতু মুশফিকের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে বলল, সুদর্শন পুরুষ? হুহহ, আমার কি করা উচিত? সারাক্ষণ সুদর্শন পুরুষের বুকে থাকা উচিত। তাকে বেশি বেশি ভালোবাসা উচিত। মিতু বইটা রেখে চলে যেতে যেতে বলল, এত ভালোবাসতে পারবো না। মুশফিক পেছনে পেছনে গিয়ে বলল, আমি পারব, খুব ভালোবাসতে পারব। মিতু লজ্জা পাচ্ছে। উফ। মুশফিক তার হাত ধরে বলল, রাতে স্যারের বাসায় আমাদের জন্য পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। রেডি হয়ে যাও। আচ্ছা। মুশফিক তার প্রিয়তমাকে নিয়ে রাত 8টার দিকে জেনারেল অফিসারের কটেজে যায়। মুশফিক সবার সাথে মিতুকে পরিচয় করিয়ে দেয়। সারা শাড়িতে পাথরের কাজ করা। মিতু সাদা পরী মনে হচ্ছে। সবার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে মুশফিক তার পরীকে দেখছে। মেয়েটাকে তার এত ভালো লাগে যে ইচ্ছা করে সারাদিন দেখতে। উপস্থিত মেয়েরা মিতুকে দেখে খুব প্রশংসা করে। মুশফিক কত গুড বয় সেটাই ব্যাখ্যা করে। মুশফিকের প্রশংসা শুনে মিতুর খুব ভালো লাগে। জেনারেল অফিসার কাইয়ুম হাসান সবার সাথে মিতুকে পরিচয় করিয়ে দেয়। রাত 11টায় দুজন নিজ আবাসস্থলে ফিরে আসে। মুশফিক নিজের ভেতরের ওরটা ঠিক টের পাচ্ছিল অথচ মিতু নিশ্চুপ। মিতু উপরে চলে যায়, মুশফিক যায় না, সে চুপচাপ সোফায় বসে থাকে। অন্তরে যে জ্বর বইছে সে কি এর তাণ্ডবের কথা বলবে মিতুকে? মিতু কি মনে করবে যদি ফিরিয়ে দেয়? মুশফিক চোখজোড়া বন্ধ করে রাখে। তারপর হঠাৎ উঠে দাঁড়ায়, দ্রুত পা ফেলে রুমে চলে যায়। মিতু তার কানের দুল খুলেছে। মুশফিক এগিয়ে যায়, মিতুকে নিজের বুকের উপর নিয়ে আসে। মিতু চোখ বন্ধ করে মুশফিকের কাঁধ ধরে নেয়। মুশফিক মুখ দিয়ে একটা টু শব্দও বের করতে পারছে না। মুশফিক চোখের পাতা খুলে প্রিয়তমার দিকে তাকায়। মিতু তার সাথে মিশে আছে। মুশফিক দেহে মনার মৃদু ছন্দ টের পাচ্ছে। তার বুকের কাঁপন বাড়ে দ্বিগুণ। বুকের ধুকপুক মিতু স্পষ্ট অনুভব করতে পারে। ডাগর চোখ মেলে তাকায়। মুশফিক চেহারা আলাদা এক অভিব্যক্তি প্রকাশ করছে। মিতু হঠাৎ মুশফিককে ছেড়ে দেয়। 1 পা 2 পা পিছিয়ে মুশফিকের নাগালের বাহিরে চলে যায়। মুশফিক ধীর পায়ে রমণীর পিছু নেয়। খোলা বারান্দায় মিতু দাঁড়িয়ে আছে। সে জানে মুশফিক তার পিছু আসবেই, নতুন উদ্যমে ঠিকই কাছে টানবে। তারপরও মিতু মুশফিকের কাছে থেকে পালিয়েছে। মেয়েরা এমনি ব্যক্তিগত পুরুষের কাছে আহ্লাদী হতে পছন্দ করে, তাদের পূর্ণ মনোযোগ পেতে চায়। মুশফিক রেলিং ঘেঁষে দাঁড়ায়।
তার কারি দৃষ্টি দিয়ে মিতুর মাঝে বয়ে চলা ঝড় নামিতে রূপ নেয়। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে মুশফিকের দিকে তাকিয়ে থাকে। মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। মুশফিককে হাসতে দেখে মিতু খুব লজ্জা পায়। লজ্জায় ছুটে পালাতে ইচ্ছে করে কিন্তু পালাতে পারে না, পাগুলো কোনো এক দুবলে ফ্লোরের সাথে আটকে আছে। লজ্জায় সে যেতে চাইলেও দেহ যেতে চায় না, দেহ চায় মুশফিকের উষ্ণ স্পর্শ। এটাই স্বাভাবিক, চিরন্তন সত্য। সে আস্তে করে বলল, হাসছেন কেন? মুশফিক বলল, তুমি খুব সুন্দর। এটা আগেও বলেছেন। একবার বললে কি আর বলা যাবে না? সুন্দর জিনিসের প্রশংসা বারবার করা উচিত, আমি সেটাই করছি। প্রশংসায় কৃপণতা করা ঠিক না। মিতু অন্যদিকে তাকায়। মুশফিক বলল, আজকে হ্যাপি কেন? সবার সাথে মিসেস আহসানকে পরিচয় করিয়ে দিলাম তাই। মিতুর ঠোঁট প্রশস্ত হয়। হুম, এটা কিন্তু বিপজ্জনক। মিতুর ভ্রু কুঁচকে যায়। বিপদ? কি বিপদ? মুশফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে বলল, সেটা বলা যাবে না। আমার কাছেও না। না, ডিফেন্সে জব করা লোকদের অফিসিয়াল তথ্য কারো সাথে শেয়ার করতে নেই, স্ত্রীর সাথেও না। ওকে। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে অথচ মুখে কিছু বলছে না। মিতু পলক ফেলে ফেলে তাকাচ্ছে। দুজনের মনের ভাষায় অজস্র কথা হচ্ছে অথচ মুখে কোনো কথা নেই। এমন গভীর শিকারী চোখের দৃষ্টির তোপে মিতুর মাথা ঘুরে ওঠে। মিতুর শান্ত অথচ চঞ্চল চোখজোড়া মুশফিকের হৃদয় প্রশমিত করে। সে এগিয়ে আসে। দুজনের মাঝে নামমাত্র দূরত্ব রেখে দাঁড়ায়। একে অপরের তপ্ত শ্বাসপ্রশ্বাস অনুভব করতে পারছে। মুশফিক তার গমগমে কণ্ঠ কোমল করে বলল, বালিকা, বেশ সাহসী হয়েছ দেখছি। আগে তো একটু কাছে গেলেই চুপসে যেতে, এখন পারফেক্ট। মিতু বলল, ভেবে দেখলাম চুপসানো স্ত্রী মেজরের পাশে মানায় না। সিংহর সঙ্গী সিংহই হয়। মুশফিক এই কথাটা নয়নাকে বলেছিল। সে হেসে বলল, সিংহটার শক্তি কেমন তা কি পরীক্ষা করে দেখা উচিত? নো। ইয়েস। কিভাবে? সিংহ যেহেতু, সুতরাং তোমার উচিত গর্জন দেওয়া, আমার সাথে লড়াই করা। মুশফিকের দুষ্টু হাসি দেখে বলল, আমি পরীক্ষা দিতে চাই না। মুশফিক তার বলিষ্ঠ হাত দিয়ে মিতুর নরম পেলব কোমর আঁকড়ে ধরে সামান্যটুকু দূরত্ব ঘুচিয়ে দেয়। বলিষ্ঠ সিংহের সামনে এক অবুঝ নাদান সিংহ দাঁড়িয়ে আছে। এই সিংহ কতটুকু শক্তিশালী তা যাচাই করা আমার দায়িত্ব। মিতু গায়ের ভাঁজ মুশফিকের গা স্পর্শ করে যাচ্ছে, নতুন আলোড়নে হৃদয় আন্দোলিত হয়। খুব যাচাই করতে পারেন বুঝি? কতজনকে যাচাই করেছেন? তুমিই প্রথম। তোমাকে দিয়েই আমার যাচাই শুরু, আশা করি এটাই শেষ। অতিরিক্ত যাচাই ভালো না, চোখ নষ্ট হয়। মিতু খিলখিল করে হেসে বলল, আমিই আপনার হৃদয়ের কুঠিরে সিলমোহর রে দেব মেজর। আজ থেকে এই হৃদয় অন্য নারীর আনাগোনা আজীবনের জন্য অদ্ধ ঘোষণা করা হল। মুশফিক গভীর গলায় বলল, যথা আজ্ঞা মহারানী। মিতু হাত দিয়ে মুশফিকের বুকে আঁকিবুকি করে। মুশফিক কিছু একটা ভেবে বলল, হাজারো লেট ছুঁড়েছি, নার্ভাস হইনি, কিন্তু আজকে নার্ভাস লাগছে ভীষণ।
আমি কোনো লেট নই, আমি মিতু, আমি আপনার হৃদয় হরিণী, আমি সাধারণ কেউ না মেজর। মুশফিক মিতুকে আরও কাছে টানে, নাকের সাথে নাক স্পর্শ করিয়ে বলল, আমি জানি। দূরের কটেজের বারান্দায় নরনারীর আবছায়া ঠিক নয়নার নজরে আসে। সে পাথর কঠিন চোখে তাকিয়ে আছে। এই জায়গায় তার থাকার কথা ছিল, অথচ এই মেয়ে। মুশফিক তার হতো, আর মিতু কিনা খুব সহজে তাকে বগলদাবা করে নিল। নয়না সহ্য করতে পারে না, চিৎকার করে কেঁদে উঠে, হাত পা আছড়ে দেয়। আহাজারি শুনে তার মা বাবা ছুটে আসে। কি হয়েছে? নয়না বাচ্চাদের মতো বায়না করে বলল। মুশফিক। নয়নার বাবা ফারুক আহমেদ শক্ত কণ্ঠে বলল, কি? আমি মুশফিককে ভালোবাসি। ফারুক আহমেদ হুঙ্কার দিয়ে উঠে, সর্বশক্তি প্রয়োগ করে নয়নার গালে অপ্পর দেয়। নয়না ছিটকে পড়ে ফুপিয়ে কেঁদে উঠে। ফারুক আহমেদ বলল, তোমার মুখ দিয়ে আর কখনো মুশফিকের নাম উচ্চারণ হতে যেন না দেখি। নয়নার শ্বাসরোধ হয়, অপমানে ভেতরটা চুরমার হয়ে যায়। বাবা মা চলে গেলেও সে দূরের কটেজের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে। প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলে, প্রতিজ্ঞা দূর হয়। মুশফিক দুহাত দিয়ে ভীষণ কোমলভাবে মিতুকে তার দেহের সাথে আবদ্ধ করে। মুগ্ধ দৃষ্টি ফেলে বলল, আজকে একটু বেশিই সুন্দর লাগছে। মিতু চোখজোড়ায় লজ্জার ঝাপটা পড়ে। মুশফিক সেই লজ্জা দ্বিগুণ করতে বলল, এত সুন্দর একটা চেহারা দেখে আমার কিছু দেওয়া উচিত। মিতু নিশ্চুপ। মিতুর এই লাজুক মুখ, অবনত চোখ, ক্ষণে ক্ষণে কেঁপে উঠা সবকিছু যেন মুশফিকের ভেতরটা নড করে দেয়। বিনা সংকেতে পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয় মিতুর নরম ঠোঁট। মিতু ক্ষণকাল চোখ বন্ধ করে রাখে, যখন তাকায় তখন দেখে মুশফিক তার দিকে তাকিয়ে আছে। মুশফিক বলল, ভালোবাসার প্রথম স্পর্শ। মিতুর ঠোঁট সামান্য ফাঁক হয়, ফিসফিস করে বলল, প্রথম নয়, এটা দ্বিতীয়। মেজরের ঘন কালো ভ্রু কুচকায়। প্রথমটা? মিতু ঘন শ্বাস ফেলে। ঠোঁটের ভাই হাসি দেখা যায়। সেদিন বাসে দূরে কোথাও নাম না জানা এক পাখি তার কণ্ঠ দিয়ে পাহাড় কাঁপিয়ে ডেকে উঠে, সেই ডাক আছড়ে পড়ে সর্বত্র। মুশফিক স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, গলায় কথা ফুটাতে পারে না। নিজেকে ধাতস্থ করে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি জেগেছিলে? মিতু কিছু না বলে হাসে। মুশফিক নড়ে উঠে, তার ছন্দ তাল হারায়। পুরুষালী ঠোঁট দিয়ে ভীষণ আদরে মিতুর অধরে ভালোবাসার ছোঁয়া দেয়। শক্ত করে আঁকড়ে ধরে বুকের খাঁচায়। মিতু তাল সামলাতে না পেরে কয়েক পা পিছয় যায়। হঠাৎ হওয়া ভূমিকম্পের মতো মুশফিক যেন তাকে ঠেলে ফেলল নাম না জানা সাগরে। সেই সাগরে সে মুশফিকের ভেলায় আরোহণ করেছে। মিতু প্রথমে ভালোবাসার স্পর্শে সাড়া না দিলেও একটু পরে সাড়া দেয়। হাত দিয়ে মেজরের ছোট ছোট চুলভর্তি মাথা আঁকড়ে ধরে। মুশফিক মিতুকে কোলে উঠিয়ে রুমে যায়। নরম তুলোর বিছানায় মিতুকে রেখে পাশে বসে। মিতু ভীষণ নরম চোখে তাকিয়ে আছে। মুশফিক মিতুর চাহনি দেখে তার ডাগর চোখে চুমু দেয়, কানের কাছে মুখ নিয়ে বলল, আই লাভ ইউ সো মাচ। সাদা বিছানায় মিতুর সন্নিকটে মুশফিক এসেছে। ভালোবাসার এক নতুন অধ্যায় উন্মোচন হবে তখনই মুশফিকের ফোন তীব্র শব্দে চেঁচিয়ে ওঠে। দুজনেই থমকে যায়।
মুশফিক কানে ফোন ঠেকায়। নরম চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। স্যার, আমাকে তো ছুটি দিয়েছিলেন। ইয়েস স্যার। মোবাইল ফোনটা রেখে মুশফিক মিতুর দিকে তাকায়, তাকে তাকাতে দেখে মিতুর বুকটা ধুক করে উঠে। মুশফিক মিতুর কপালে চুমু দিয়ে বলল, আইম সরি সোনা, যেতে হবে। মিতু চুপচাপ শুয়ে থাকে। তার থমকানো মুখের দিকে তাকিয়ে মুশফিকের নিজেরও খারাপ লাগছে। মিতুর গালে হাত রেখে বলল, প্লিজ। মিতু মাথা নাড়ে। মিনিটের মাঝেই এত বড় কটেজে মিতুকে একা রেখে মুশফিক ছুটে যায় দূর অজানায়। বিশাল বড় সাগরে সে একা। মিতু জানে মুশফিকের পেশা কি, কিন্তু তারপরও বুকটা ভেঙে চুরে যায়, অসহনীয় ব্যথা হয়। দুহাতে মুখ ঢেকে ঢুকরে কেঁদে ওঠে। এটাই তাদের প্রথম ভালোবাসার মুহূর্ত ছিল, আর ভালোবাসার আগেই কিনা চলবে।